হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মানিক চলে আসলাম আর একটা নতুন মজাদার মুভি নিয়ে। এই মুভিটা হচ্ছে রূপকথার গল্প। আর রূপকথার গল্প শুনতে কার না ভালো লাগে? আমারও অনেক ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর সেটা যদি হয় দৈত্যের রূপকথার গল্প, মানে মানুষ খেকো দৈত্য। একবার চিন্তা করতে পারো, আকাশ থেকে যদি এরকম মানুষ খেকো দৈত্যরা পৃথিবীতে নেমে আসে, তাহলে এই পৃথিবী মানুষরা কিভাবে সার্ভাইভ করবে? আর এইরকমই একটা মজাদার কাহিনী নিয়ে শুরু করা যাক মুভি জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ার। মুভিটির শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই। এই ছেলের নাম হচ্ছে জ্যাক। আর কৃষক বাবার একমাত্র ছেলে ছিল জ্যাক। ছোটবেলা থেকেই জ্যাক রূপকথার গল্প পড়তে ও শুনতে অনেক ভালোবাসতো, তাই তার বাবা মজা করে তাকে অনেক বেশি বেশি রূপকথার গল্প শোনাতো। একদিন আমরা দেখতে পারি তার বাবা তার সবচেয়ে পছন্দের গল্প রাজা এরিকের গল্প শোনায়। আজ থেকে কয়েক হাজার বছর আগে এরিক ছিল ইংল্যান্ডের রাজা। তার রাজ্যে সবাই খুশি ছিল, কিন্তু আমরা দেখতে পারি একদিন কিছু পাদ্রী কিছু তন্ত্রমন্ত্র করে কিছু বীজ তৈরি করে। এই বীজ মাটিতে রোপণ করে যে গাছ বেরোবে, সেই গাছ বেয়ে তারা স্বর্গে চলে যাবে, এটাই তারা চিন্তা করে। তারা যখন সেই বীজ মাটিতে পুঁতে দেয়, সেখান থেকে এক লতানো গাছ জন্ম নেয় এবং সেই গাছ সোজা আকাশের দিকে উঠে যায়। তারা সবাই ভাবে এই গাছ স্বর্গের দিকে গিয়েছে, তাই তারা সেই গাছ বেয়ে সোজা উপরের দিকে উঠতে শুরু করে। কিন্তু পৃথিবী আর স্বর্গের মধ্যে একটা জায়গা ছিল, যেই জায়গায় ভয়ঙ্কর দৈত্যরা থাকতো। পাদ্রীরা না জেনেই সেই দৈত্যর দেশে চলে যায়। আর দৈত্যরা যখন দেখতে পারে যে মানুষরা তাদের দেশে চলে আসছে, তখন তারা তাদের খাবার মনে করে সব পাদ্রীদের খেয়ে ফেলে এবং সে গাছ বেয়ে সব দৈত্যগুলো পৃথিবীতে নেমে আসে। পৃথিবীতে এসে তারা প্রথমেই সব ধন সম্পত্তি লুট করে এবং আশেপাশে যত গবাদি পশু ছিল সব খেয়ে ফেলে। এরপরে তারা মানুষদের খেতে শুরু করে। আর তারা এতটাই শক্তিশালী ছিল যে রাজা এরিকের সৈন্যরা এই দৈত্যদের সাথে কোনোভাবেই পারতেছিল না। দৈত্যরা আস্তে আস্তে পুরো পৃথিবী তাদের নিজেদের দখলে নিয়ে নিচ্ছিল। এই সময় আমরা দেখতে পারি রাজা এরিকের কিছু সৈন্যরা অনেক কষ্টে একটা দৈত্যকে মেরে ফেলে। আর সেই দৈত্যের হৃৎপিণ্ড দিয়ে কিছু তন্ত্রমন্ত্র করে একটা মুকুট বানায়। আর রাজা এরিক যখন সেই তন্ত্রমন্ত্রর বানানো মুকুটটা মাথায় পরে দৈত্যদের সামনে যায়, তখন আমরা দেখতে পারি সব দৈত্যরা রাজার দিকে ঝুঁকে পড়ে, মানে রাজাকে সম্মান জানায়। আসলে এই মুকুটে এমন শক্তি ছিল, যদি কেউ এই মুকুটটা মাথায় পরে তাহলে সব দৈত্যরা তার কথা শুনতে বাধ্য হবে। রাজা এরিক এবার সেই দৈত্যদের আদেশ দেয় যে তোমরা সবাই তোমাদের দেশে ফিরে যাও। আর আমরা দেখতে পারি সেই দৈত্যরা সবাই সেই গাছ বেয়ে আকাশের দিকে উঠে যায়। এরিক এবার সেই গাছগুলো কেটে ফেলে, কিন্তু আমরা দেখতে পারি এরিকের কাছে এখনো সেই জাদুর বীজগুলো ছিল, যা দিয়ে সেই বিশাল গাছগুলো আবার তৈরি করা যাবে। রাজা এরিক এই বীজগুলো আর সেই মুকুটটা নিজের কাছে রাখেন, কিন্তু যখন রাজা মারা যায় তখন তার কফিনের ভিতরে এই বীজ আর সেই মুকুটটা দিয়ে দেওয়া হয়। এরপর সবকিছু একসাথে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। জ্যাক যখন তার বাবার কাছে এই গল্পটা শুনছিল, তখন আমরা দেখতে পারি সেই দেশের রাজকন্যা ইজাবেলও তার মায়ের কাছে একই গল্প শুনছিল। এরপর অনেক বছর চলে যায় আর দৈত্যদের গল্প একটা রূপকথার গল্প হয়েই রয়ে যায় সবার মনে। কিন্তু সেই বীজ আর মুকুট কোথাও এক জায়গায় মাটি চাপা হয়ে আছে, যার কথা খুব অল্প মানুষেরাই জানে। 10 বছর পার হয়ে যায়। জ্যাক গরিব ঘরের ছেলে, নানা রকম কাজকর্ম করেই তার ভরণ পোষণ করতে হয়, তাই সে ঘোড়া বিক্রি করার জন্য একদিন এক বাজারে যায়। ওইখানে গিয়ে জ্যাক দেখতে পারে যে জনপ্রিয় সেই লোকগল্পটি নিয়েই ওইখানে এক নাটক হচ্ছিল, মানে রূপকথার যে গল্পটা ছিল সেই গল্পটা নিয়েই এখানে এক নাটক প্রদর্শিত হচ্ছে। নানা রকম মানুষজনের ভিড়ে সেখানে একটা সুন্দরী মেয়েও ছিল, আর এই সুন্দরী মেয়েটা হচ্ছে ওই রাজ্যের রাজকুমারী ইজাবেল। আর এই ইজাবেলের উপরই জ্যাকের নজর গিয়ে পড়ে, কিন্তু আমরা দেখতে পারি ওইখানে কিছু বখাটে ছেলেপেলেরা ইজাবেলকে বিরক্ত করতেছিল। আর তাই জ্যাক সেখানে গিয়ে ইজাবেলকে সেই বখাটে ছেলেপেলের হাত থেকে রক্ষা করার চেষ্টা করে। এতে সে একটা ঘুষিও খায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে দেখতে পারে যে ওই বখাটে ছেলেপেলে সহ আশেপাশে যত লোকজন ছিল সবাই তারা হাঁটু গেড়ে বসে পড়েছে।
এতে করে জ্যাক একটু অবাক হয়, কেননা এরকম সম্মাননা তো তাকে দেওয়ার কথা না, একটু আগে যারা তাকে মারছে। তো জ্যাক পিছনে ফিরেই দেখে যে রাজরক্ষীরা ইজাবেলকে নিয়ে যেতে এসেছে, মানে ইজাবেল তো রাজকন্যা, তাই রাজরক্ষীরা এখানে সাথে সাথে চলে এসেছে। রাজকুমারী তাদের সাথেই চলে যায়, আর জ্যাক এতে অনেক খুশি হয় যে এই দেশের রাজকুমারীকেই সে বাঁচানোর জন্য এসেছিল। কিন্তু এসবের মধ্যে জ্যাক পিছন ফিরে দেখে যে তার ঘোড়ার গাড়িটি চুরি হয়ে গেছে। ওই রাজ্যেরই আরেক রাজা ছিলেন যার নাম ছিল লর্ড রডরিক। মহারাজা অর্থাৎ ইজাবেলের বাবা এই লর্ডরিকের সাথেই ইজাবেলের বিয়ে দিতে চান, কিন্তু লর্ডরিকের বয়স ছিল অনেক বেশি, মানে ইজাবেলের প্রায় দ্বিগুণ বয়সী। আর লর্ডরিক ছিল অনেক লোভী পার্সন এবং অনেক ক্ষমতাশালী মানুষ, মানে সে এক কথায় মোটেও ভালো মানুষ ছিল না। লর্ডরিক যখন লাইব্রেরিতে প্রবেশ করতে যায় ঠিক তখনই সে দেখতে পারে যে ওইখান থেকে এক পাদ্রী বেরিয়ে যাচ্ছে। এতে করে লর্ডরিকের একটু সন্দেহ হয়, তাই সে খুব দ্রুত লাইব্রেরিতে প্রবেশ করে এবং গিয়ে দেখে যে সবকিছু এলোমেলোভাবে পড়ে আছে। সে সাথে সাথে একটা বই হাতে নেয় এবং সেই বইটা খুলে সে দেখতে পায় এই বইয়ের ভিতর থেকে সেই বীজটা গায়েব হয়ে গিয়েছে। তার মানে সে বুঝতে পারে যে সেই পাদ্রীটাই এই কাজটা করেছে। তবে সে রাজা এরিকের জাদুর মুকুটটি নিয়ে যেতে পারেনি। এই বীজ আর মুকুট রাজার সাথে দাফন করা হলেও পরবর্তীতে লর্ডরিক এই বীজ আর মুকুট সেখান থেকে বের করে এনেছিল, আর এগুলো নিয়ে তার বিশাল একটা প্ল্যান ছিল। তো বন্ধুরা, কি বুঝলে? চোরের ঘরেই চুরি করেছে। আমরা দেখতে পারি রাজা লর্ডরিক সাথে সাথে তার সৈন্যদের আদেশ দেয় যে মহলের প্রধান গেট বন্ধ করো, আর ওই পাদ্রীকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করার চেষ্টা করো। অপরদিকে আমরা দেখতে পারি সন্ন্যাসীটি বুঝে গিয়েছে যে রাজ্যের সবাই সতর্ক হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তেই তাকে ধরে ফেলা হবে। ওই সময় আমরা দেখতে পারি যে ওখানে জ্যাকও ছিল, তাই সন্ন্যাসীটি জ্যাকের কাছে যায় এবং তার ঘোড়াটি সে কিনে নিতে চায়। কিন্তু তখন জ্যাক বলে, তুমি তো পাদ্রী, তোমার কাছে টাকা পয়সা আসবে কিভাবে? তখন আমরা দেখতে পারি সেই পাদ্রী বলে যে এই ছিমের গুচিগুলো নাও, এগুলো খুব যত্ন করে রাখো, এগুলো অনেক মূল্যবান, কিন্তু সাবধান, এগুলো যেন কোনোভাবেই পানিতে না ভিজে। তুমি খুব সাবধানের সাথে এই মহলের বাইরে একটা চার্জ আছে, ওই চার্জে গিয়ে এই বীজগুলো পৌঁছে দিলেই তুমি সেখান থেকে অনেক টাকা পাবা। এই কথা বলেই আমরা দেখতে পারি পাদ্রী জ্যাকের কাছ থেকে ঘোড়াটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আমরা দেখতে পারি পাদ্রী যখন ঘোড়া নিয়ে পালাচ্ছিল তখন রেদ্রিকের সৈন্যরা সেটা দেখে ফেলে, আর সাথে সাথেই পাদ্রীকে সেখানেই ধরে ফেলে। কিন্তু তার কাছে লর্ডরিক সেই বীজগুলো পায় না, তাই লর্ডরিক তাকে জিজ্ঞেস করে এই বীজগুলো তুমি কাকে দিয়েছো? কিন্তু আমরা দেখতে পারি পাদ্রী কোনো কিছুই স্বীকার করে না। পাদ্রী বলে এইগুলো দিয়ে যে একবার ভুল হয়ে গিয়েছে এই ভুলটার কখনই হতে দেয়া যাবে না। তো লর্ডরিক অনেক ক্ষেপে যায় এবং আমরা দেখতে পারি সাথে সাথে সে পাদ্রীটাকে মেরে ফেলে। অপরদিকে আমরা দেখতে পারি ঘোড়ার বদলে এই ছিমের বীজগুলো নিয়ে আসায় জ্যাকের চাচা অনেকটা ক্ষেপে যায়। সে বলে, একটা পাদ্রী তোমাকে সিমের বিচি দিল আর তুমি তাতে তাকে ঘোড়া দিয়ে দিলে? এভাবে যদি মানুষকে বিশ্বাস করো তাহলে তো না খেয়ে মরতে হবে আমাদের। এই কথা বলে সে সব বীজগুলো ফেলে দেয়। যদিও জ্যাক সব বীজগুলো কুড়িয়ে নেয়, কিন্তু আমরা দেখতে পারি একটা বীজ সেই ঘরের নিচে পড়ে যায়। অপরদিকে আমরা দেখতে পারি ইজাবেল তার বাবার কাছে এসে তার বাবাকে বলে যে সে এখন অনেক বড় হয়ে গেছে, তার ব্যক্তি স্বাধীনতা আছে এবং সে নিজের খেয়াল নিজে রাখতে পারে, কিন্তু তার বাবাকে তার উপরে বিশ্বাস রাখতে হবে যে সে বিশ্বাস ভঙ্গ করার মতো কোনো কাজই সে করবে না। আর সে চায় না যে তার বয়সের দ্বিগুণ কাউকে বিয়ে করে এই মহলের মধ্যে বন্দী হয়ে থাকতে, আর সে তার প্রিয় মানুষটাকেই জীবনসঙ্গী হিসেবে পেতে চায় এবং সে বাইরের জগৎটাও উপভোগ করতে চায়। তো এই কথাবার্তায় তার বাবা মোটেও রাজি হয় না। আর তার বাবা বলে যে তার মাও তার মতোই ছিল, উড়নচণ্ডী ছিল, তার মাকে সে হারিয়েছে কিন্তু তার মেয়েকে সে হারাতে চায় না এবং লর্ডরিককেই তার বিয়ে করতে হবে, আর এই মহলেই তুমি সবচেয়ে নিরাপদ। অপরদিকে আমরা দেখতে পারি ইজাবেল তার বাবার মুখে না শোনার পরেই সে ছদ্মবেশে আবার সে মহল থেকে পালায়। যখন সে মহল থেকে পালায় তখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই এই বৃষ্টির রাতে নিজেকে ঠাঁই করার জন্য
মানে রক্ষা করার জন্য সে দূরে দেখতে পারে একটি বাড়িতে আলো জ্বলছে, আর সে সেই বাড়িতে গিয়ে ওঠে। আর এই বাড়িটাই ছিল জ্যাকদের। তো ইজাবেল বাসায় ঢুকতেই জ্যাক গিয়ে দরজা খোলে এবং ইজাবেল ও জ্যাক দুইজন দুইজনকে চিনে নেয়। জ্যাক তাকে সম্মান দেখায় এবং জ্যাক বলে যে রাজপ্রাসাদ থেকে এত রাতে আপনি কেন এখানে এসেছেন? তো ইজাবেল বলে যে আমি মাঝে মাঝে এরকমটা করে থাকি, কেননা আমি লাইফে শুধু অ্যাডভেঞ্চার খুঁজে বেড়াই, আর হয়তোবা এভাবেই কোনো একদিন আমি সেই খোঁজ পেয়ে যাব। তারা যখন দুইজনে কথাবার্তা বলতেছিল তখনই আমরা দেখতে পারি বৃষ্টির পানি আস্তে আস্তে বাড়ির নিচ পর্যন্ত চলে এসেছে, আর সেখানেই পড়েছিল সেই জাদুর বীজ। জ্যাক তার ছোটবেলার একটা বই ইজাবেলকে দিয়ে বলে এটা আপনি পড়ুন, এবং এটা পড়লেই আপনি হয়তোবা কোনো না কোনো অ্যাডভেঞ্চার খুঁজে পাবেন। ইজাবেল দুই একটা পাতা উল্টিয়ে সে বলে যে আমিও ছোটবেলা থেকে এই গল্পগুলাই শুনে এসেছি। ঠিক তখনই আমরা দেখতে পারি যে বৃষ্টির পানিতে সেই বীজটি ভিজে একটা গাছ বের হয়, আর সেই গাছটি তাদের বাড়ি ভেদ করে আকাশের দিকে উঠতে শুরু করে, আর গাছের সাথে বাড়িটিও আকাশের দিকে উঠতে থাকে। কিন্তু সেই বাড়ির মধ্যেই আটকে ছিল রাজকুমারী ইজাবেল। প্রথমে আমরা যদিও দেখতে পারি জ্যাক অনেক কষ্ট করেও সে বাড়িটিতে উঠেছিল, কিন্তু বৃষ্টির পানিতে গাছটি ভিজে থাকায় পা পিছলে জ্যাক মাটিতে পড়ে যায়। পরের দিন সকালবেলা জ্যাক চোখ খুলেই দেখতে পারে রাজা তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে জ্যাকের বাসার সামনে চলে আসে, আর রাজা এসে দেখে যে জ্যাক মাটিতে পড়ে আছে, আর বিশাল এক সিম গাছ সোজা আকাশের দিকে উঠে গেছে। রাজা জিজ্ঞেস করে যে রাজকুমারী কোথায়? জ্যাক সব সত্যি কথা বলে। জ্যাক বলে যে আমার বাড়ির সাথে রাজকুমারী সোজা ওই আকাশের দিকে উঠে গেছে। রাজা রাজকুমারীকে সেখান থেকে নিয়ে আসার জন্য আদেশ দেন। ইজাবেলকে আনার জন্য রাজা লর্ড্রিক, সেনাপতি অ্যালমন্ড এবং আশেপাশে আরো সৈন্য সদস্য নিয়ে জ্যাক সহ সবাই মিলে রাজকুমারীকে আনার জন্য সেই উপরে যায়। লর্ড্রিক যেতে চায় রাজকুমারীকে বাঁচানোর জন্য না, আসলে তার বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে, এজন্যই লর্ড্রিক ওই উপরে যেতে চায়। আর জ্যাকের ইচ্ছে হচ্ছে, কারণ সে মনে মনে রাজকুমারীকে পছন্দ করে ফেলেছে, সেখান থেকে যদি রাজকুমারীকে উদ্ধার করতে পারে তাহলে জ্যাক রাজকুমারীর মন জয় করতে পারবে, আর এই জন্যই জ্যাক উপরে যেতে চায়। যেমন কথা তেমন কাজ, সবাই মিলে যখন উপরে উঠতে শুরু করে পথের মধ্যেই আমরা দেখতে পারি যে রাজার কিছু সৈন্য পা পিছলে উপর থেকে নিচে পড়ে যায়, কিন্তু তারা পুরোপুরি মাটিতে পড়ে না, তারা ঝুলে থাকে। কিন্তু তখনই আমরা দেখতে পারি রাজা লর্ড্রিক সে দড়ি ফেলার কাটার নির্দেশ দেয়, কারণ সে চায় না যে তাদেরকে আবার টেনে তুলে এত কষ্ট করে আবার উপরে যাবে। আসলে সে খুব খারাপ লোক ছিল, সে খুব নির্দয় ছিল, সে খুব অমানবিক কাজ করেছে। এখানে অনেক বাধা বিপত্তি পার হয়ে খুব অল্প কয়েকজন মানুষই উপরে পৌঁছাতে পারে। জ্যাক, লর্ড্রিক এবং সেনাপতি অ্যালমন্ড এবং তাদের সাথে আরো 2-3 জন সৈন্য ছিল। তারা সবাই তো উপরে উঠে একদম অবাক হয়ে যায়। এই এক নতুন জগৎ, বলা যেতে পারে যে পৃথিবী ও স্বর্গের মাঝখানে যদি কোনো জগৎ থাকে এটাই হচ্ছে সেই জগৎ। আর তারা এটা বুঝতে পারে যে আগে যে লোককথা ছিল সেটাই সত্যি ছিল, সেই লোককথা গল্পের সাথে এটা একদম হুবহুব মিলে যায়। তারা এখানে এসে জ্যাকের বাসাটি খুঁজে পায়, কিন্তু সেখানে ইজাবেল ছিল না। তখনই আমরা দেখতে পারি যে জ্যাক বুঝতে পেরেছে যে হয়তো সে এই দুনিয়ার মানে এই জগতের অনেক ভিতরে চলে গিয়েছে, কারণ যেহেতু সে অ্যাডভেঞ্চার পছন্দ করত। যখন সবাই মিলে ভিতরে যাচ্ছিল তখনই আমরা দেখতে পারি রাজা লর্ড্রিক জ্যাককে আটকে দেয় এবং তার কাছ থেকে সেই জাদুর বীজগুলা কেড়ে নেয়, আর বলে এই বীজের ব্যাপারে যেন কেউ কোনো কিছু না জানে, আর যদি কেউ জানে তাহলে এর পরিণাম ভালো হবে না, সেটা তুমি ভালো করেই জানো। আমরা দেখতে পারি জ্যাক সব বীজগুলো দিয়ে দিলেও কৌশলে সে একটা বীজ ঠিকই নিজের কাছে রেখে দেয়। আর পথের মধ্যে তারা ইজাবেলের আঁকা বিভিন্ন চিহ্ন দেখতে পায় এবং তারা এই চিহ্ন দেখেই বুঝতে পারে যে ইজাবেল ভিতরের দিকে গিয়েছে। আর তখনই আমরা দেখতে পারি জ্যাক তার সেই পুরনো বইটিও খুঁজে পায় যেটা সে ইজাবেলকে দিয়েছিল। জ্যাক তখন সাথে সাথে সবাইকে বলে ইজাবেল এখানেই আছে, আর এখানে সে বেঁচে আছে, হয়তোবা কোনো বড় কিছু তাকে তুলে নিয়ে গেছে।
কেননা আশেপাশের সব গাছপালাগুলো ভেঙে পড়েছিল, মানে বড় কিছু এখান দিয়ে গেছে, সেই গাছপালা তার গায়ে লেগে সবকিছু ভেঙে চুরে গেছে। জ্যাকদের অনেক ক্ষুধা পেয়েছিল, তাই তারা কিছু দূর সামনে গিয়ে একটা পুকুর দেখতে পায় এবং পুকুরের ওই পারে কিছু ভেড়া পানি খাচ্ছিল। এবং এই পানি খাওয়া দেখে জ্যাক এবং সবাই মনে করে যে ওইখান থেকে যদি একটা ভেড়া ধরে তারা খেতে পারে তাহলে তাদের ক্ষুধা নিবারণ হবে। যেমন কথা তেমন কাজ, আমরা দেখতে পারি জ্যাক ও একটি সৈন্য একটি ভেড়াকে ধরতে যাচ্ছে, আর তখনই তারা একটি ফাঁদের মধ্যে পা দিয়ে আটকে যায়। ফাঁদের জাল কেটে তো তারা বেরিয়ে যায়, কিন্তু তারা দূর থেকে বড় বড় পায়ের শব্দ পাচ্ছিল, যেন কোনো মহাদানব এদিকে এগিয়ে আসতেছিল। তারা সবাই সাথে সাথে লুকিয়ে যায়। জ্যাক পানির মধ্যে ডুব দেয়। তখনই জ্যাক দেখতে পারে যে বিশাল আকৃতির এক দৈত্য এসে একটা ভেড়াকে নিয়ে খেয়ে ফেলে কাঁচা। বন্ধুরা, তোমরা যদি ওই জায়গায় থাকতে তাহলে কি করতে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে চলো বন্ধুরা, ফিরে যাই গল্পে। ওই দৈত্যটা যখন ভেড়া খাচ্ছিল তখন সে মানুষের গন্ধ পায়। ওই যে আমরা ছোটবেলা শুনেছি না, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, ঠিক সেই রকম দৈত্যটা মানুষের গন্ধ পায় এবং দৈত্যটার সাথে সাথে সেনাপতি ও আরেকজন সৈন্যকে ধরে ফেলে। আর তাদের দুইজনকে সেই দৈত্যটা সাথে করে নিয়ে যায়, কিন্তু পানিতে ডুব দিয়ে থাকায় জ্যাক সেখান থেকে বেঁচে যায়। জ্যাক দৈত্যটির পিছু নেয়, কারণ সে জানতো যে এই দৈত্যটা যেখানে যাচ্ছে সেখানে অবশ্যই ইজাবেল রয়েছে। অন্যদিকেই আমরা দেখতে পারি রড্রিক ও তার দুইজন সৈন্য তারা একসাথে ইজাবেলকে খুঁজতেছে, কিন্তু তারা একটা পাহাড়ের উপরে গিয়ে আমরা দেখতে পারি এই পাহাড় মাটি থেকে কতটা উঁচু সেটা মাপার জন্য তার সাথে থাকা এক সৈন্যকে সেই পাহাড়ের উপর থেকে ফেলে দেয়। কত খারাপ মানুষ, কত খারাপ হলে এই কাজ করতে পারে। আসলে তার মূল প্ল্যান যেটা ছিল যে সে এখানে যে জন্য এসেছে তার আসলে কাউকেই প্রয়োজন নেই, সে একাই এই কাজ করতে পারবে। আর ঠিক ওই সময় আমরা দেখতে পারি ওইখানে আর একটা দৈত্য চলে আসে এবং দৈত্য এসে লড্রিকের সাথে থাকা তার সঙ্গীটিকে নিয়ে কাঁচা খেয়ে ফেলে। এখানে আসলে লড্রিকে খেলে আমি বেশি খুশি হতাম। ওইখানে আমরা দেখতে পারি আরেকটি দৈত্য পাহাড় বেয়ে উপরে উঠে লড্রিককে ধরতেই যাবে, তখনই আমরা দেখতে পারি চালাক লড্রিক তার ব্যাগ থেকে সেই মুকুটটি বের করে দৈত্যর সামনে ধরে। আর আমরা দেখতে পারি যে এই দৈত্যগুলো তার দাস হয়ে যায়। আসলে জাদুর এই মুকুটটি দৈত্যদের হৃৎপিণ্ড দিয়ে বানানো হয়েছিল, তাই যদি কেউ এই মুকুটটি মাথায় পরে তাদের হৃৎপিণ্ড কেঁপে ওঠে আর সাথে সাথে তারা নত স্বীকার করে এবং তারা তার দাস হয়ে যায়। মানে সে যা বলবে তারা তাই করবে, তারা তাকে রাজা হিসেবে মেনে নেয়। আর এটাই ছিল লড্রিকের প্ল্যান। সে দৈত্যদের দাস বানাবে এবং সে দৈত্যদের রাজা হবে। তার মানে বুঝো সে কতটা ক্ষমতাশালী হবে, আর তাদের মাধ্যমে সে পুরো পৃথিবীতে রাজ করবে। অপরদিকে আমরা দেখতে পারি জ্যাক যেই দৈত্যটির পিছু নিয়েছিল সেই দৈত্যটির পিছু পিছু গিয়ে সে তার গুহায় প্রবেশ করে, আর এই গুহাতেই সেই ইজাবেল ছিল। তাকে ওইখানে থাকা দুই মাথাওয়ালা এক দৈত্য বলে যে রাজকুমারী ইজাবেল, তোমার শরীরে তো এরিকের রক্ত বইছে, আমরা এখনো তার রক্তের ঘ্রাণ ভুলিনি, আর অবশেষে আমরা তার রক্ত খেতে পারবো। মানে তোমাকে মেরে তোমার রক্ত খেলেই আমরা রাজা এরিকের রক্ত খেতে পারবো। ইজাবেলকে সব দৈত্যদের সামনে সামনে নিয়ে গিয়ে দেখিয়ে বলে যে যেই রাজা তাদের দাস বানিয়ে এই উপরে পাঠিয়েছিল আজ সেই রাজার রক্ত পেয়েছে, আর তাকে খেয়ে নিয়ে আমরা রাজবংশের স্বাদ নিব। আর ঠিক তখনই আমরা দেখতে পারি ওই যে দৈত্যটা যে দুইজনকে ধরেছিল সেনাপতি ও তার সঙ্গীকে, তাকে নিয়ে এখানে হাজির হয়। সেনাপতির সাথীকে সেই দৈত্যর লিডার মানে দুই মাথাওয়ালা দৈত্যটি ধরে জিজ্ঞেস করে যে তারা এখানে কিভাবে আসলো এবং সেই আসার পথটি কোথায়। কিন্তু আমরা দেখতে পারি সাথীটি কিছুই বলে না এবং সে উল্টো দৈত্যর উপরে রাগ দেখায়। আর দৈত্য কি করে, তার ঘাড় মটকে সাথে সাথে তাকে খেয়ে ফেলে। তার কিছুক্ষণ পরই আমরা দেখতে পারি সেখানে রাজা রড্রিক চলে এসেছে মুকুট মাথায় দিয়ে, আর এই মুকুটটিকে দেখে ওইখানে যত দৈত্যরা ছিল সবাই হাঁটু গেড়ে বসে পড়ে। আর আমরা দেখতে পারি সেই দুই মাথাওয়ালা দৈত্যের মাথার উপরে পা রেখে রাজা রড্রিক সেই দৈত্যের আসনে গিয়ে বসে। একবার চিন্তা করতে পারো তার বুকে কত সাহস।
আর লড্রিক সেখানে সব দৈত্যদের আদেশ দেয় যে আগামীকাল আমরা সবাই পৃথিবীতে যাব এবং পৃথিবীতে গিয়ে ওইখানে সব কিছু আমরা দখল করব। সে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে, আর এতে করে দৈত্যরাও অনেক খুশি হয়, কারণ তারা এটাই চায় যে পৃথিবীতে যাবে এবং পৃথিবী তারা দখল করবে। এসব কথা শুনে ইজাবেল ও সেনাপতি এলমন্ড বুঝতে পারে যে লড্রিক কতটা খারাপ মানুষ এবং সে একজন বিশ্বাসঘাতক। সে তার লোভের জন্য পৃথিবী মানুষের কত বড় ক্ষতি করছে। এরপরেই আমরা দেখতে পারি ইজাবেল ও সেনাপতি এলমন্ডকে রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। এক দৈত্য তাদের রান্না করার ব্যবস্থা করতেছিল, আর এইসব শব্দ শুনে জ্যাক সেই রান্নাঘরে চলে আসে। আমরা দেখতে পারি সেনাপতি এলমন্ডকে দৈত্যটি একটি রুটির সাথে পেঁচিয়ে একটা চুলার মধ্যে ঢুকায়। এরপরে দৈত্যটি ইজাবেলকে বের করে যখন তাকে কাটতেই যাবে, তখন আমরা দেখতে পারি জ্যাক উপর থেকে একটা ছুরি দৈত্যের পিঠের মধ্যে ঢুকিয়ে দেয়। এতে করে সাথে সাথে দৈত্যটি সেখানে মারা যায়, আর জ্যাক সেনাপতি এলমন্ড আর ইজাবেলকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি পৃথিবীতে রাজা তাঁবু গেড়ে তাদের জন্য অপেক্ষা করতেছিল। অনেক সময় পার হয়ে যাওয়ায় রাজা ভাবতেছিল যে গাছটিকে কি এভাবে রেখে দেওয়া তার ঠিক হচ্ছে কিনা, কেননা এই গাছটি যদি সত্যি উপরে গিয়ে থাকে তাহলে লোককথার সেই গল্পটিও তো সত্য, আর সত্য হলে ওই দৈত্যরা সব পৃথিবীতে এসে এই পৃথিবী ধ্বংস করে ফেলবে। এর পরের সিনে আমরা দেখতে পারি রড্রিক সেই রান্নাঘরে এসে দেখে যে ইজাবেলরা এখান থেকে পালিয়ে গেছে, আর ইজাবেলরা যদি পৃথিবীতে চলে যায় তাহলে তো রাজা সব সত্যি জেনে ফেলবে আর সেই গাছটিও কেটে ফেলবে। তাই লড্রিক সেই এক দৈত্যকে আদেশ দেয় যে ওই গাছটির সামনে পাহারা বসানো হোক, যাতে করে ইজাবেলরা নিচে না নামতে পারে। এর পরের সিনে আমরা দেখতে পারি ইজাবেলরা সেই প্রবেশদ্বারে গেলে দেখতে পারে যে এক মস্ত বড় এক দৈত্য সেখানে ঘুমিয়ে আছে। বিশাল এই দৈত্যের সাথে তারা শক্তি দিয়ে পারবে না, কিন্তু তারা তো তাকে বোকা বানাতে পারবে। ঠিক তখনই আমরা দেখতে পারি জ্যাকের মাথায় একটা আইডিয়া আসে এবং সে জঙ্গল থেকে একটা মৌচাক নিয়ে এসে সেই ঘুমিয়ে থাকা দৈত্যের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, মানে হেলমেটের মধ্যে ঢুকিয়ে দেয়। আর মৌমাছি যখন কামড়াকামড়ি শুরু করে দেয় তখন দৈত্যটি দিশেহারা হয়ে যায় এবং সে পা পিছলে আমরা দেখতে পারি উপর থেকে নিচে পড়ে যায়। এখন ইজাবেলরা সবাই নিচে যাবে, কিন্তু তখনই আমরা দেখতে পারি সেনাপতি এলমন্ড বলে, আমি নিচে যাব না, তোমরা দুইজন নিচে যাও। এখন যদি লড্রিক এখানে চলে আসে তাহলে আমি তাকে বাধা দিব এবং তার কাছ থেকে সেই মুকুটটি নেয়ারও আমি চেষ্টা করব, আর যদি আমি নিতে নাও পারি তাহলে এই সময়ের মধ্যে তোমরা নিচ থেকে সেই গাছটি কাটার সময় পাবে। এরপরই আমরা দেখতে পারি জ্যাক ইজাবেলকে নিয়ে সেই গাছটি দিয়ে নিচে নামতে থাকে। মৌমাছির কামড়ে উপর থেকে পড়ে যাওয়া সেই দৈত্যটিকে রাজা দেখতে পায় এবং রাজা বুঝে ফেলে যে পুরনো দিনের লোককথার কাহিনী আসলে পুরোটাই সত্যি। তাই রাজ্য রক্ষার্থে রাজা এই গাছটিকে কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। এতে হয়তো তার মেয়েটিকে ফিরে পাওয়ার আশা চলে যাবে, কিন্তু এই রাজ্যের অনেক মানুষের জীবন বেঁচে যাবে, কারণ একজনের জন্য পুরো পৃথিবীর সমস্ত মানুষকে রাজা বিপদে ফেলতে চায় না। তাই রাজা বলে এই গাছটিকে কেটে ফেলো। যেমন কথা তেমন কাজ, আমরা দেখতে পাই রাজার আদেশে সমস্ত সৈন্যরা মিলে সেই গাছটিকে কাটা শুরু করে দেয়। পরের দিন সকালে এলমন্ড দেখতে পায় যে দৈত্য বাহিনীর সাথে সেই বিশ্বাসঘাতক লড্রিডও সেই প্রবেশদ্বারে এসে হাজির। তারা ওই গাছ বেয়ে পৃথিবীতে নামবে। ঠিক ওই সময় আমরা দেখতে পারি সেনাপতি এলমন্ড লড্রিডের সামনে চলে আসে এবং তার উপরে ঝাঁপিয়ে পড়ে। লড্রিকের সাথে থাকা সেই সিমির বিচির থলিটা মাটিতে পড়ে যায়। তাদের দুইজনের মধ্যে তুমুল এক ফাইট শুরু হয়ে যায়, আর আমরা দেখতে পারি দৈত্যগুলা উপর থেকে তাদেরকে বের করার চেষ্টা করতেছিল। মারামারির একটা পর্যায়ে আমরা দেখতে পারি এলমন্ড লড্রিকের পেটে একটি ছুরি ঢুকিয়ে দেয়, আর লড্রিক ধীরে ধীরে সেখানেই মারা যায়। এরপরেই আমরা দেখতে পারি লড্রিকের মাথা থেকে সেই মুকুটটি সেই দুই মাথাওয়ালা দৈত্যটি নিয়ে নেয়
এবং তার আঙুলে পড়ে ফেলে। আর এই পড়ার মাধ্যমে আমরা দেখতে পারি বাকি সব দৈত্যরা তার দিকে আনুগত্য প্রকাশ করে। মানে এখন এই দুই মাথাওয়ালা দৈত্যকে সবাই রাজা বলে সম্বোধন করে। অপরদিকে আমরা দেখতে পারি পৃথিবী থেকে মানে নিচ থেকে সেই রাজার লোকজন এই গাছটিকে কেটে ফেলতে সক্ষম হয়। আর গাছটি যখন কেটে ফেলা হয়, গাছটি যখন পড়ে যাচ্ছিল, তখনই আমরা দেখতে পারি অ্যালমন্ড সেই উপর থেকে এই গাছটির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং ইজাবেল ও জ্যাক ওই গাছেই ছিল। তারা সবাই ওই গাছের সাথে সাথে পৃথিবীতে এসে আছড়ে পড়ে। এরপরেই আমরা দেখতে পারি মেয়ে হারানো সেই রাজা তার মেয়েকে ফিরে পেয়ে অনেক খুশি হয় এবং জ্যাককেও রাজা অনেক বাহবা দেয়। অপর সিনে আমরা দেখতে পারি নিচ থেকে গাছটি কেটে ফেলায় উপরে থাকা ওই দুই মাথাওয়ালা দৈত্যটা অনেক আর্তনাদ করে, মানে তারা এখন আর নিচে নামতে পারতেছে না। ঠিক তখনই আমরা দেখতে পারি লড্রিকের সাথে থাকা যে সিমের বিচির থলেটা মাটিতে পড়ে গিয়েছিল সেটা ওই দুই মাথাওয়ালা দৈত্যটা দেখতে পায় এবং সে সেটা হাতে তুলে নেয়। এই থলের মধ্যে থাকা সমস্ত বীজগুলো সেই দৈত্যটা পানিতে ফেলে দেয়। আর তখনই আমরা দেখতে পারি সেখান থেকে বড় বড় 5টি গাছ জন্ম নেয়। আর এগুলো বেয়ে সমস্ত দৈত্যরা পৃথিবীতে নেমে আসতেছিল। তখনই আমরা দেখতে পাই পৃথিবীতে থাকা মানে নিচে থাকা জ্যাক তার কাছে থাকা একটি বীজ হাতে নিয়ে সে দেখতেছিল। হঠাৎ করে সে আকাশ থেকে আওয়াজ শুনতে পায় এবং উপরে তাকিয়ে সে দেখতে পারে যে সমস্ত দৈত্যরা পৃথিবীতে নামতেছিল সেই জাদুর গাছ বেয়ে বেয়ে। এই দেখে সাথে সাথে সে তার ঘোড়াটির পিঠে চড়ে রাজার দিকে ছুটতে শুরু করে। অপরদিকেই আমরা দেখতে পারি সন্ন্যাসী দৈত্যদের আগমন দেখে রাজ্যের বিপদ ঘণ্টা বাজাতে শুরু করে। রাজারা যেদিকেই যাচ্ছিল সেদিকেই আমরা দেখতে পারি দৈত্যরা দৌড়ে দৌড়ে আসতেছিল এবং সামনে যা কিছু পাচ্ছে তাই তারা ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে, মানে ধ্বংসলীলা তারা অলরেডি শুরু করে দিয়েছে। আমরা আরও দেখতে পারি সেই দৈত্যরা কিছু কিছু সৈন্যদের ধরে খেয়ে ফেলতেছিল, আবার আরও কিছু কিছু সৈন্যদের ক্রিকেট বলের মতো ছক্কা পেটাচ্ছিল। রাজা এবং তার সাথে থাকা সৈন্যরা প্রায় তাদের রাজ্যের মুখ্য দুয়ারের সামনে চলে এসেছে এবং আমরা দেখতে পারি অপরদিকেই সেনাপতি অ্যালমন্ড অলরেডি যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। রাজা ও তার সাথে থাকা সৈন্যরা প্রধান ফটকের ভিতর দিয়ে ঢুকে গেলে আমরা দেখতে পারি নিচে পড়ে থাকা সেই ব্রিজটিকে লাগানো শুরু করে দেয়, মানে তোলা শুরু করে দেয়। ঠিক অপর দিকেই আমরা দেখতে পারি জ্যাক এবং তার ঘোড়াটিকে নিয়ে ঠিক ব্রিজ লাগার শেষ মুহূর্তে দেয় এক লাফ এবং এক লাফ দিয়ে সোজা প্রধান ফটকের ভিতরে ঢুকে যায়। এদিকে আমরা দেখতে পারি জ্যাক লাফ দেওয়ার পিছন পিছন সেই দুই মাথাওয়ালা দৈত্যটাও তার পিছনে লাফ দিয়েছিল ব্রিজটিকে আটকানোর জন্য। আর ঠিক তখনই আমরা দেখতে পারি সেনাপতি অ্যালমন্ড তার সৈন্যদের আদেশ দেয় যে তার দিকে তীর ছুঁড়ে মারার জন্য। আর আমরা দেখতে পারি যত সৈন্যরা ছিল সবাই সেই দুই মাথাওয়ালা দৈত্যটির দিকে তীর ছুঁড়ে মারতে শুরু করে। এতে করে সেই দৈত্যটি অগ্নিশিখার পানিতে পড়ে যায়। সে আগুনে পুড়ে কিছুটা জ্বলে যায়, কিন্তু সে পুরোপুরি মরে যায় না। মহলে ঢোকার জন্য তার রাস্তা পরিবর্তন করে সে অন্য দিক দিয়ে ঢোকার চেষ্টা করে। অপরদিকেই আমরা দেখতে পারি দৈত্য বাহিনী সেই মহলের প্রধান ব্রিজটি নামানোর চেষ্টা করতেছিল এবং আশেপাশে যা পাচ্ছিল তাই সবকিছু মহলের দিকে ছুঁড়ে মারতে তারা শুরু করে। এদিকে আমরা দেখতে পারি রাজা ইজাবেলকে বলে যে তুমি মহলের গুপ্ত পথ দিয়ে প্রবেশ করো এবং উপরে থাকা টাওয়ারের মশালটিও জ্বালিয়ে দাও। এতে করে অন্যান্য রাজ্যগুলোও আমাদের সাহায্য বার্তা পেয়ে যাবে এবং তারা আমাদের সাহায্য করার জন্য ছুটে আসবে। তখনই আমরা দেখতে পারি জ্যাক ইজাবেলকে সাথে করে একটা ঘোড়া নিয়ে সেই গুপ্ত দরজার দিকে ছুটতে শুরু করে। এই দিকে আমরা দেখতে পারি দৈত্য আর রাজার সৈন্যবাহিনীর সাথে তুমুল এক যুদ্ধ চলতেছিল। দৈত্যরা কি করতেছে, বড় বড় গাছে আগুন লাগিয়ে সেই গাছগুলো ধরে ধরে প্রাসাদের দিকে ছুঁড়ে মারতেছিল। রাজার সৈন্যরাও তাদের বড় বড় তীরগুলা এক এক করে মারতেছিল, কিন্তু কি আর করার, দৈত্যদের এত শক্তির সাথে কি মানুষের পেরে ওঠা সম্ভব? কখনোই সম্ভব না।
অপরদিকে আমরা দেখতে পারি ইজাবেল ও জ্যাক সেই প্রাসাদের গুপ্ত দরজার সামনে চলে আসে। ঠিক তখনই আমরা আরও দেখতে পারি যে মাটির মেঝে ফেটে সেই নিচ থেকে সেই দুই মাথাওয়ালা দৈত্যটি উঠে আসে। সে সাথে সাথে সেই ইজাবেল ও জ্যাককে ধরে ফেলে। জ্যাককে যখনই সেই দুই মাথাওয়ালা দৈত্যটা খেতে যাচ্ছিল তখনই আমরা দেখতে পারি জ্যাকের কাছে থাকা সেই জাদুর সিমের বৃষ্টি সে দৈত্যর মুখের দিকে ছুঁড়ে মারে, আর দৈত্য সেটা গিলে খেয়ে ফেলে। বৃষ্টি দৈত্যের মুখের ভিতরে গিয়ে সেখান থেকে গাছ বের হয়। সেই গাছটি দৈত্যকে চিরে উপরের দিকে উঠতে শুরু করে, আর এতে করে দৈত্যটি সেখানেই মারা যায়। দৈত্যের আঙুলে থাকা সেই মুকুটটি তার হাত সহ জ্যাকের সামনে এসে পড়ে। অন্যদিকেই আমরা দেখতে পারি দৈত্যেরা তাদের শক্তি দিয়ে সেই প্রধান ফটকের ব্রিজটিকে তারা নামিয়ে ফেলে এবং ভেঙে চুরে তারা একে একে ভিতরে প্রবেশ করে। কিন্তু আমরা দেখতে পারি রাজা সহ তার সমস্ত সৈন্যরা হার মানে না, তারা ঠিক দৈত্যের সামনে দাঁড়িয়ে থাকে। তারা সবাই মারা যাবে, কিন্তু দৈত্যের সাথে তাদের যুদ্ধের পরাজয় তারা কখনোই মেনে নিবে না। অপরদিকে আমরা দেখতে পারি মহলটি ভেঙে চুরমার হয়ে সেই জাদুর সিম গাছটি বেয়ে বেয়ে আকাশের দিকে উঠতেছে এবং কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি যে দৈত্যরা তাদের হৃৎপিণ্ডের ব্যথা অনুভব করতেছে। তারা সবাই হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। তখনই রাজা ভাবে যে এই সম্মান তো তাদেরকে দেওয়ার কথা না। সেনাপতি ও রাজা পিছনে ফিরে তাকায়, তখনই তারা দেখতে পারে যে জ্যাক সেই মুকুটটি হাতে করে নিয়ে এসেছে এবং সে মুকুটটি মাথায় পরে। মাথায় পরার সাথে সাথে সে দৈত্যদের রাজা হয়ে যায়। জ্যাক ওইখানে থাকা সমস্ত দৈত্যদের তাদের রাজ্যে ফিরে যেতে আদেশ করে এবং দৈত্যরা যখন তাদের রাজ্যে ফিরে যায় সাথে সাথে জ্যাক আরও আদেশ দেয় যেন সেই গাছগুলো কেটে ফেলা হয়। তার এই সাহসিকতা ও বিচক্ষণতা দেখে রাজা ইজাবেলের সাথে জ্যাকের বিয়ে দিয়ে দেয়। অপরদিকেই আমরা দেখতে পারি জ্যাক ও ইজাবেল তার বাচ্চাদেরও এই গল্প শোনাচ্ছে। তো এই গল্প শোনার পরে তার বাচ্চারা জিজ্ঞেস করে, বাবা সেই মুকুটটি এখন কোথায়? জ্যাক বলে, চিন্তা করো না, এই মুকুটটি এখন নিরাপদ স্থানেই রয়েছে। সেই মুকুটটিকে সোনালী কালার রং করে ঝকঝকে চকচকে করে একটা সুন্দর মিউজিয়ামে রাখা হয়েছে। নানা সময় নানান লোকজনরা এসে এটাকে পরিদর্শন করে যায়, কিন্তু কেউ জানে না এটার পিছনে আসলে গোপন রহস্য কি। আর এরকম একটা সুন্দর মুহূর্ত দিয়েই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমার কথাবার্তা তোমাদের কেমন লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ারের মধ্যে অবশ্যই জানিয়ে দিও। আর যদি আমার কথাবার্তা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইবও করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।